হ্যাঁ, আমি একদম দেখলাম আমার ঘরের মধ্যে তোমার একজন মহিলাটার একটু ডেসক্রিপশন দিই। সে হচ্ছে বাঞ্জারা যেরকম থাকে, হ্যাঁ হ্যাঁ, এই যাযাবর টাইপের, বাঞ্জারা, আচ্ছা হ্যাঁ বেশ ওরকম ঘাগরা টাইপ পরা, হাতের এখানে চুড়ি ফুড়ি পরা, এরকম একজন আমি দেখলাম বসার ঘর থেকে হামাগুড়ি দিয়ে, রীতিমতো হামাগুড়ি দিয়ে আমার ঘরে ঢুকছে। হ্যাঁ, বিড়ালটার দিকে আমি এরকম করে তাকালাম, তাকিয়েই আমার একটা ভেতর থেকে একটা কথা বেরিয়ে এলো, ও তুই। বিড়ালটার যে মুখটা দেখলাম সেই মুখটা আমার চেনা। বুঝলাম না, বিড়ালটার মুখটা আমার চেনা, মানে বিড়াল হিসাবে চেনা না, ওটা মানুষের, ওটা একটা মানুষের মুখ। মানে সেকেন্ডের মধ্যে মেয়েটা হয়তো গেল মোটামুটি 5-10 মিনিটস, 10 মিনিটস ম্যাক্সিমাম 15 মিনিটসের মধ্যে এরকম একটা চণ্ডাল রূপে নাচতে নাচতে, চুল খোলা অবস্থা নাকি সে একদম ইয়ে করে নাচতে নাচতে এসে একবার হ্যাঁ করে হেসে যাচ্ছে, ও হা করে হেসে যাচ্ছে। আর তো জামা কাপড় তো কোনো ঠিক না, মানে শাড়ি টাড়ি তো মোটামুটি খুলে যাচ্ছে, রীতিমতো চিৎকার করছে। আর তখন বলছে বল তুই কে, বল তুই কে, চিৎকার করে বলছে। তখন তুই ছাড়বি কি ছাড়বি না, তখন বলছে যে আমি ছাড়বো না বলছে। কি একটা এরকম একটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা এরকম একটা টোনে বলছিল যে কি বললো কথাটা, ও উনি কে, ও চুল কেন ঝেটাইছিলে নাকি এরকম কিছু একটা বললো, চুল কেন ঝেটাইছিলে নাকি কি জন্য বলে। নকাকা বলছে যে এখন আমি মোটামুটি ক্লোজে আসছি, তখন দেখছি যে ওরা দুজন একদম রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কারোর আমি মাথা দেখতে পাচ্ছি না। এত লম্বা না না, একজন খাটো, একজন লম্বা, নর্মাল লোকজনেরই মতনই সাইজ, কিন্তু তাদের মাথাটা আমি দেখতে পাচ্ছি, আমি আপ টিল শোল্ডার দেখতে পাচ্ছি। তো নকাকা ফার্স্ট যে দুটো জিনিস দেখেছে, যা বলেছিল আমাদেরকে, একটা হচ্ছে স্পিডোমিটার আর একটা হচ্ছে ঘড়ি, বিকজ হি ডাজন্ট রিমেম্বার এনিথিং, সেই জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তখন দেখাচ্ছে ইট ওয়াজ টাচিং 80-85 এরকম। উনি আসার সময় কি সেম ইয়েতে ছিল, সেটা খেয়াল করেন, কিন্তু টাইমটা ছিল রাত 2:30। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। সবাই আশা করি ভালো আছেন। এই নতুন বছর আপনাদের সবার ভীষণ ভালোভাবে কাটুক। 2025 শেষ করে আমরা পদার্পণ করলাম 2026-এ, একটু বেশি বাংলা বলে ফেললাম, এনিওয়েজ। সো আপনাদের সবার ভালো কাটুক এই কামনা করি। আর আজকে ভাবলাম যে নতুন বছর, তাই এপিসোডটা একটু অন্যভাবে শুরু করা যাক, আমাদের ইন হাউস এপিসোড হিসাবে। ইউ অলরেডি নো পুপুন হ্যালোউইনের এপিসোডে ছিল, এবং সবসময়ও আমাদের প্রোডাকশন যখন চলে, যখন শুটিং চলে, আমাদের টেকনিক্যাল সাইডটা পুরোটাই হ্যান্ডেল করে পুপুন, হুইচ ইনক্লুডস ক্যামেরা, সাউন্ড অ্যান্ড এভরিথিং। আর আমি আর অরুণিমা তো সামনেই থাকি ক্যামেরার। মানে আজকে আমার ভাগ্য যে আমি আজকে ক্যামেরার সামনে আসতে পেরেছি। ওহো। সো আমরা আজকে এই যে আজকের এপিসোড, সেটা আমরা কন্ডাক্ট করব, এবং সেটা হবে একটা ইন হাউস এপিসোড। আমাদের কাছে বহু কমেন্টস এসছিল, কারেক্ট মি ইফ আই এম রং অরুণিমা, যে তোমাদের কাছেও নিশ্চয়ই অনেক ঘটনা থাকবে, তোমাদের সেগুলো যদি একটুখানি শেয়ার করা যায়। তো তাই আমরা ভাবলাম যে ওয়াই নট 2026, একটা নতুন বছর, শুরুটাই আমরাই করি। আর কমেন্ট এটাও এসছে যে তোমাদের তিনজনের আড্ডাটা ভীষণ ভালো লেগেছে, তা তোমরা যদি তিনজন মিলে একবার আবার বসো, মানে ওরা, মানে দর্শকরা ভীষণ এনজয় করেছে আমাদের। অ্যাবসলিউটলি। সো আজকে যেটা হবে, অ্যাজ ইউজুয়াল, ভৌতিক ঘটনা, রিয়েল ইনসিডেন্টস, আনক্যানি ফেনোমেনন্স, সেগুলো তো থাকবেই, এবং তার সঙ্গে কিছু চিটচ্যাট, কনভারসেশন, একদম। এবং তবে হ্যাঁ, মূল বিষয়টা একই থাকবে, সেটা হচ্ছে যে
ভৌতিক আনক্যানি সেই ব্যাপারটা, সেই ঘটনা, সেই রিয়েল ইনসিডেন্টসগুলোকে নিয়ে। কে শুরু করবে? যিনি নতুন জুড়েছেন তিনি শুরু করুন। শুরু করো, একজন শুরু করলে হলো। বিষয়টা হচ্ছে, তোমাকে একটু থামিয়ে একটু দর্শকদের উদ্দেশ্যে একটা কথা একটু বলার আছে, যে দর্শকরা না ভীষণভাবে অভিযোগ করেন যে আমরা কেন এত কথা বলি, বা দর্শক মানে গেস্টকে কথা বলতে দেওয়া হয় না। ব্যাপারটা না ঠিক সেরকম না যে গেস্টকে কথা বলতে দিতে চাইছি না বা আমরা ভীষণ কথা বলছি, সেটা না। আমাদের এখানে তো অনেকবারই আমরা বলেছি যে জিনিসটা আমরা গল্পের ছলে করি। তা যখন গল্পটা হয় তখন তো একতরফা হয় না, অন্য দিক থেকেও একটা উত্তর চলে আসে। সেটার জন্য হয়তো আমাদের দুপক্ষের কথাটাই একটু শোনা যায়। এটার সাথে আপনারা একটু মানিয়ে নিন। অ্যাবসলিউটলি। মানে আপনারাও যখন কারোর গল্প শোনেন বা গল্প করেন তখন মানে খুব অবভিয়াস ব্যাপার যে একটা কনভারসেশনে ইয়েস নো চলতেই থাকে, দুপক্ষেই একটা কনভারসেশন। মানে আমরা তো প্রথমবার শুনছি গল্পটা, তাতে তো একটা তো রিয়াকশন আসবে। একদমই তাই। সো কথা তো হতেই থাকবে। লেডিস ফার্স্ট, অরুণিমাকে দিয়ে শুরু করি। বাবা সেই আমি একটা একটা করে বলি, তারপর আবার যদি কারোর কাছে কোনো গল্প থেকে থাকে আমরা ওইভাবে আবার রিপিট করতে পারি। না, আমি তার আগে আমি একটু ইন্টারাপ্ট করবো অরুণিমার কাছে যাওয়ার আগে। ইন্টারাপ্ট বলতে কি, বিষয়টা হচ্ছে যে আমরা যে গল্পগুলো দেখুন, এই যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড বা স্পিরিটের বিষয়টা নিয়ে কথা বলি, এগুলো না সচরাচর সবার সামনে কিন্তু আসে না, এটা ইফ আই এম নট রং। আর সবাই কিন্তু আমি টেকনিক্যালি বলবো যে ভাগ্যবান যারা তারা দেখতে পারে, দুর্ভাগ্যবান যারা তারা দেখতে পারে, যারা ভয় পায়। আন্ডারস্টেটমেন্ট আমি এখানে বলছি না, এবার আমি বলছি জাস্ট বিকজ সি আই এম নট স্কেয়ার্ড অফ অল দিস থিং। আমার এই সমস্ত অত ভয় ভীতি নাই এই সমস্ত প্রতি। তো আমার জন্য হয়তো চলো আমি লাকি ছিলাম, আমি একটা স্পিরিট দেখবো, একটা ভূত দেখতে পারলাম, সো কল যাকে বলি আমরা ভূত দেখতে পারলাম। কিন্তু না মানে সেই ক্ষেত্রে না আমাদের দেখবেন আমাদের গল্পগুলোর সাইজ কোনো সময় দেখবেন কোনোটা হাফ এন আওয়ারের গল্প, কোনোটা দেখবেন 20 মিনিটে শেষ হয়ে যাচ্ছে, কোনোটা দেখবেন 1 ঘন্টার উপরে চলে আছে, কোনোটা দেখবেন আমরা 2টো এপিসোড করতে বাধ্য হচ্ছি। এর পাশাপাশি রিজনটা হচ্ছে কি বলুন তো, যার লাইফে যত ইনসিডেন্টস হয়েছে আর এই ঘটনাগুলো সত্যি ঘটনা কোনোদিনও দেখবেন আমরা মানে কি বলবো, এটা মশলা মিলানো যায় না সত্যি ঘটনা। এক্স্যাক্টলি এই স্টেটমেন্টটাই আমি শুভ্রনীলের এপিসোডের যেটা দুভাগে করা হয়েছিল, পার্ট 1-এ আমি এক্স্যাক্টলি এই স্টেটমেন্টটাই বলেছিলাম যে আমাদের এখানে ঘটনাগুলোকে যেভাবে আমাদের গেস্টরা এসে শোনান আমরা কিন্তু এক্স্যাক্টলি সেইভাবেই আমরা ওটাকে প্রজেক্ট করি, এবং সেটাতে কোনো রকম বাড়ানো বা একটা ইলাস্টিসিটি তৈরি করা বা ওই ধরনের কোনো কিছু আমাদের করা একদমই না। তবে এইটাও আমরা দর্শকদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে প্রচুর সংখ্যক দর্শক আমাদের এইভাবে ভালোবেসেছে এবং গ্রহণ করেছে এইভাবে। এক্স্যাক্টলি, আমি দর্শকদেরকে থ্যাঙ্কস জানাবো যে ওনারা কিন্তু আমাদেরকে একটা জিনিস মানে কনস্ট্যান্টলি বলে আছে, আমরা যদি সপ্তাহে 2টো করে এপিসোড আনি, কিন্তু টু বি ভেরি অনেস্ট মানে সত্যি কথা বলতে কি আমাদের মানে আমরা খুব মানে সিলেক্ট করে লোক নিয়ে আসি যাদের কাছে ট্রু ইনসিডেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, সেই সমস্ত মানুষগুলোকে আমরা নিয়ে আসি বলে হয়তো আমরা আপনাদের কাছে সপ্তাহে 2টো বা 3টে করে এপিসোড আনতে পারি না। কিন্তু যদি আমরা এরকম কোনো সময় দেখি এরকম কাড়ি লোক পাচ্ছি, তাহলে 2টো করে এপিসোড হবে, কোনো অসুবিধা নেই। অ্যাবসলিউটলি। আর এটার তো শুধু যেটা দেখা যাচ্ছে শুধু সেটা নয়, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই কাজ করা হয়, সেটাকে স্ক্যানিং করা হয় এবং একটা ইনফ্রাস্ট্রাকচারেরও দরকার হয়, সোর্সেস মানে পিপল যারা এখানে আসবে, যারা এখানে শোনাবে, তাদের অ্যাভেলেবিলিটি কতটা আছে, তো নানান ধরনের জিনিস বা ফ্যাক্টরস ইনভলভ থাকে। সেই জন্যই আমাদেরকে আপাতত আমরা 2টো করে এপিসোড সপ্তাহে আনা সম্ভব হচ্ছে না আমাদের। তবে হ্যাঁ, যেরকম পুপুন বলল, ভবিষ্যতে যদি সেই ইনফ্রাস্ট্রাকচার বা সেই হার্ডলসগুলোকে আমরা পার করতে পারি তাহলে ডেফিনেটলি যদি লোক পাই আমরা অবশ্যই সপ্তাহে 2টো করে এপিসোড নিয়ে আসবো। ওকে, আবার কিন্তু সেই বেশি কথা হয়ে যাওয়ার মতন ব্যাপার হবে, তার থেকে আমরা ঘটনাগুলো আমরা গল্পে ফিরি। আচ্ছা, গল্প হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একেবারেই আমার জীবনের ঘটনা এবং আমার বাড়িতে। ওকে, তা ঘটনাটা হচ্ছে যে 2016 মার্চ মাসে আমার ঠাকুমা মারা যান। আচ্ছা। এবং 1 মার্চ তারপর
সেখান থেকে ফিরে আসার পর থেকে বাবার শরীরটা একটু একটু করে খারাপ হতে শুরু করে মানে বাবার একটা শ্বাসকষ্ট এরকম যেটা আছে, যে রোগটা জানো, সেটা চলতে জুন মাসের দিকে সেটা বেশ বেড়ে যায়। এরকম জুন মাসের একদিন রাত্রিবেলা, সম্ভবত সেটা 28শে জুন, হ্যাঁ রাত্রিবেলা, এবার বাবার শরীরটা খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে, কাশিও হয়েছে, এরকম মা বাবা শুয়ে পড়েছে, আমিও আমার ঘরে যথারীতি শুয়ে পড়েছি। এবার দর্শকদের বলছি যে আমার যে বিছানাটা, আমার যে ঘরটা, আমার খাটটা এরকম, এবং খাটটার থেকে সরাসরি ডান দিকে তাকালে পরে আমার ড্রয়িং রুমটা দেখা যায়, এবং ড্রয়িং রুমটায় একটা ফুট ল্যাম্প চলে। সেই ফুট ল্যাম্পটা পুরোটা এসে ওই ড্রয়িং রুমের মেঝেটাতে পড়ে, আর তার কিছুটা অংশ আমার মেঝেটাতেও পড়ে, ওই হ্যাঁ ঢোকার জায়গাটাতে। আমি শুয়ে আছি, আর আমার তো মানে একটা সেট সুইচ তো আমার মানে বাঁ পাশে বিছানার সাথে, সেটা হচ্ছে বড় লাইটের সুইচ, টু ওয়ে কানেকশনের সুইচ। হ্যাঁ হ্যাঁ। এবার আমি শুয়ে আছি, হঠাৎ একটা খসখস টাইপের একটা কেমন যেন শব্দ শুনলাম। তা আমি তাকালাম, প্রথমে তাকিয়ে দেখলাম যে কোথায় শব্দটা হচ্ছে। আমি দেখলাম যে ওই বসার ঘর থেকে আমার ঘরে একজন মানুষ আর কি। তুমি কি ঘুমোচ্ছিলে? হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছি একদম। আওয়াজটা মানে একটা হয় না ঘুমের মধ্যে একটা শব্দ, চোর বাড়িতে এলে যেটা হয়, একটা মানে একটা চোর এসছে এরকম একটা আমি আওয়াজ পাচ্ছি। আর আমার তো একটু পাতলা ঘুম, মানে আমি তো শুনতে পাই বেশি আওয়াজ। তা দেখলাম যে হ্যাঁ, আমি একদম দেখলাম আমার ঘরের মধ্যে তোমার একজন মহিলাটার একটু ডেসক্রিপশন দিই। সে হচ্ছে বাঞ্জারা যেরকম থাকে, হ্যাঁ এই যাযাবর টাইপের, বাঞ্জারা, আচ্ছা হ্যাঁ বেশ ওরকম ঘাগড়া টাইপ পরা, হাতের এখানে চুড়ি ফুড়ি পরা এরকম একজন আমি দেখলাম বসার ঘর থেকে রীতিমতো হামাগুড়ি দিয়ে আমার ঘরে ঢুকছে। হ্যাঁ, মানে দরজা বন্ধ ছিল তো রাতে, একদম সব দরজা জানলা, সমস্ত কিছু, জানলা নয় দরজা সম্পূর্ণ বন্ধ করা। জানলার কথা বলাতে একটা কথা বলি, আমার বিছানার মাথার পাশের যে জানলা, মানে বারান্দার সাথে লাগানো, সেই একটা জানলা খোলা, ব্যালকনির ওখানে। তা আমি ওটাকে দেখে বললাম যে ও চোর বলে। আমি তাকালাম, তাকিয়ে দেখলাম আমার ওখানে একটা চেয়ার আছে না কাঠের, ওই চেয়ারটার মধ্যে দেখলাম হামাগুড়ি দিয়ে ভদ্রমহিলা ঢুকলেন। ভদ্রমহিলা কিন্তু খুব উঠলো না, চেয়ারটা তো ওই যে পুরোনো দিনের কাঠের চেয়ার, তো নিচটা ফাঁকা, একটা বড় সড়ো। আমি একটু ইন্টারাপ্ট করলাম, আমি জাস্ট ফর দ্য বেনিফিট অফ অল, আমি ওর ঘরের একটা স্ন্যাপ আমি অ্যাড করে দিচ্ছি, শুধু জাস্ট বোঝার জন্য যে কোন জিনিসের প্লেসমেন্ট কিরকম। আজকেও মানে আজও মনে হয় ওরকম একই প্লেসমেন্ট, রাইট? আই থিংক দিস টাইম উই আর গোইং সো, মানে একটু আমাদের প্রাইভেট লাইফেও ঢুকে যাচ্ছে। কারেক্ট। না, ঘটনাটাই তো এরকম। তা আমি দেখলাম যে ও ওই চেয়ারটার নিচে ঢুকছে। আমি সঙ্গে সঙ্গে আমার বাঁ পাশের যে সুইচ বোর্ডটা, ওই টিউব লাইটটা জ্বালিয়েছি। তোমরা বিশ্বাস করতে পারবে না, আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা বলে আমি বলছি। লাইটটা জ্বালানোর সাথে সাথে আমি উঠে বসে দেখছি চেয়ারের নিচে একটা বিড়াল। হ্যাঁ, এবং বিড়ালটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটু ছোট ছোট এরকম মাছের আঁশের মতন একটু স্পট থাকে না, ওরকম একটা বিড়াল। আমি লাফ দিয়ে বিছানার থেকে নামলাম, বিড়ালটা আমার দিকে এরকম করে মুখটা ঘুরে তাকালো, তাকিয়ে আমার ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়েই পাশে মা বাবার ঘরে ঢুকলো। মা বাবার ঘরে ঢুকে দুটো পা একটু উঁচু করে এরকম করে খাটের দিকে মা আর বাবাকে দেখলো। দেখার পরে আর আমি কিন্তু ওর পেছনে আছি, ও যা যা করে যাচ্ছে আমি সেগুলো দেখছি, আর বাইরে বৃষ্টি পড়ছে। তুমি বিড়ালটা বুঝতে পারোনি যে তুমি ওকে ফলো করছো বা দেখছো? না, বিড়ালটা তো বুঝছেই না, মানে কিছুই করছে না বিড়ালটা, এবং ওর যে পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছে আছে বা কিছু সেরকমও না। আর সব থেকে বড় কথা, আমি ব্যাপারটার সাথে খুব একটা মানে ধাতস্থ হয়ে উঠতে পারছি না। তার কারণ আমি তো ঘুম ভেঙে পরিষ্কার খোলা চোখে দেখলাম একজন মহিলা, এবং লাইটটা জ্বালানোর সাথে সাথে দেখলাম একটা বিড়াল। এবার এই দুটো জিনিসকে তো আমাকে একটা মেনে নেওয়ার জায়গায় তো আসতে হবে, সেই সময়টা তো আমি পাচ্ছি না।
আমি বিছানা থেকে লাফিয়ে নেমে তো বিড়ালটার সাথে সাথে যাচ্ছি। এবারে বিড়ালটা করলো কি, ওই রকম করে উঁচু করে দেখেই বিছানা থেকে নেমে গেল। তখন বিড়ালটা আর আমি মুখোমুখি। আচ্ছা, বিড়ালটার দিকে আমি এরকম করে তাকালাম, তাকিয়েই আমার একটা ভেতর থেকে একটা কথা বেরিয়ে এলো, ও তুই। বিড়ালটার যে মুখটা দেখলাম সেই মুখটা আমার চেনা। বুঝলাম না। বিড়ালটার মুখটা আমার চেনা মানে বিড়াল হিসাবে চেনা না, ওটা কোন মানুষের ওটা একটা মানুষের মুখ। এবং মুখটা বিড়ালটার, আমি বলি এত বড় মুখটা বিড়ালটার, এবং এত বড়, এত বড় বিড়ালটার মুখটা। আমি জানি না, হুলো বিড়াল হুলো বলে। বিড়াল, হ্যাঁ, হ্যাঁ। বলতে যাচ্ছিলাম হুলো হ্যাঁ, বিড়ালের যেরকম হয় ওরকম বড় একটা মুখ, এবং গলার মধ্যে একটা খয়েরি আর হলুদ একটা কাপড় এরকম করে ফাঁস লাগানো। আর ওই যে মুখটা যেটা দিয়ে এরকম করে তাকিয়ে আমার দিকে না, আমি আওয়াজটা করেই বলছি ম্যাও করে, এরকম একটা বিচ্ছিরিভাবে ম্যাও করলো। ওটা দেখার সাথে সাথে ওই বললাম, বিড়ালগুলো ভয় পেলে যেরকম ক্যা করে ওঠে। হ্যাঁ, আর না মানে আওয়াজটা যেন কেমন, আমি দেখার সাথে সাথে বললাম, ও তুই। বিড়ালটার সঙ্গে সঙ্গে ছুটে আমার ঘরে ঢুকলো, ঢুকে আমার ঘরের টেবিলের পাশ দিয়ে যে ছোট এইটুকু জানলাটা, সেই জানলাটা দিয়ে বেরিয়ে গেল, বেরিয়ে বারান্দায় চলে গেল। আমি সঙ্গে সঙ্গে এসে বারান্দার দরজাটা খুললাম, দরজাটা খুলে দেখলাম বিড়ালটা কোথাও নেই। এবং আমার বারান্দার থেকে তো দেখে চল, ঝাঁপানোর তো কোনো জায়গা নেই, ঝাঁপালে তো রাস্তা, কারেক্ট, হ্যাঁ, কোনো তো জায়গা নেই, কোনো কার্নিশ নেই, কোনো কিছু নেই যে যেটার ওপর দিয়ে ও হেঁটে যেতে পারবে। দোতলার বারান্দার থেকে সরাসরি তো ও রাস্তায় গিয়ে পড়বে। বিড়ালটা নেই। এবং এই ঘটনাটা একটু লম্বা, তার কারণ হচ্ছে আমি বলবো পুরোটা, যাই হোক। ওই মুখটা তো মানে বললাম না চেনা। তার পরদিন থেকে বাবা ভয়ানক অসুস্থ হয়ে গেল, মানে যা ছিল তার থেকে ভয়ানক, মানে সাংঘাতিক অসুস্থ হলো। এবং সেই অসুস্থতাটা চলছেই। ওটা জুন মাসের 28 তারিখ ছিল। জুলাই গেল, আগস্ট গেল, সেপ্টেম্বর, অক্টোবরের 2 তারিখে মহালয়া ছিল। অক্টোবরের 2 তারিখে মহালয়ার দিন আমি, তুমি স্পেসিফিক্যালি বলেছো যে কোন বছর, তাও একবার যদি আর একবার বলো। 2016। হ্যাঁ। এবার অক্টোবরের 2 তারিখে তোমার মহালয়া ছিল। আমি আমার ঘরে, আবার সেই আমার ঘরে বসে পর্দাগুলো সব টাঙানো, ফ্যান অফ করে হাতে নেল পলিশ পরছিলাম। হঠাৎ আমার একটা ছবি আছে না ঘরে, কালো একটা জামা পরা, ওইখান থেকে ওই সাইড র্যাকের মধ্যে ছবিটা ছিল, ফটো সেশন, হ্যাঁ, ওই ছবিটা। আর তার নিচে একটা ছবি, এই ছবিটার কথা বলছি তার কারণ হচ্ছে যার সাথে ওই মানে বিড়ালের মুখের মধ্যে আমি যার মুখটা দেখেছিলাম, এবং পরবর্তীতে আমি আসছি, তার তোলা একখানা, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ছবিগুলো মনে পড়েছে, হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট। তার তোলা একখানা ছবি ছিল। কোনো কথা নেই, সেই ছবিটা হঠাৎ করে এসে নিচে পড়লো। ছবিটা ভেঙে, হাওয়া বাতাস কিছু নেই, না, পর্দা টাঙানো, ফ্যান বন্ধ করা, আর অক্টোবর মাসে ওরকমভাবে তো হওয়ার কোনো ব্যাপার নেই, পড়লো। এবং আমি তোমাকে বলছি যে মানে ঘটনাটার সত্যতা হিসেবেই বলছি যে তখন আমার ঘরের বসার ঘরে আমার বাবা মা ছাড়াও আমার ছোটো মেসো এসেছিলো। ছোটো মেসো এসে গল্প করছিল, সবাই মিলে আমার ঘরে এসছে। কী হয়েছে দেখে যে ওটা পড়ে আছে, আর আমার একটা নাইট ল্যাম্প ছিল সেটা ভেঙে গেছে পড়ে। তারপর থেকে আস্তে 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 বাবা সুস্থ হয়ে গেল। এরকম এই একটা মানে হয়েছে। এবং পুরোটা আমি তো ওইভাবে কে ছিল সেটা আমি বলতে পারছি না, তবে আমার এক খুব কাছের বন্ধু, মানে যার কথা বলছো আমি চিনি বোধহয় তাকে, চেনো, মানে ঘটনাটা হচ্ছে যে আমার ভীষণ ছোটোবেলার, আমার খুব কাছের, এবং বলতে পারো আমার একমাত্র বন্ধু। সে যখন, আমি তার কথা একটা এপিসোডে বলেও ছিলাম একটুখানি, মিতালি দাস, হ্যাঁ, ওই ফোন, হ্যাঁ। রাইট। সো যারা ওই এপিসোডটা দেখেছেন বা যারা দেখেননি তারা গিয়ে দেখতে পারেন। মিতালি দাস, তার যে এপিসোডটার নামটা আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, তবে ওই এপিসোডে অরুণিমা বলেছিল একটা ঘটনা বলেছিল।
ওই এটা সম্বন্ধে আমি তখনই শুনলাম, এবং তার কথাই বলছো বা তার সঙ্গে রিলেটিভ ঘটনা, তাই তো? হ্যাঁ, মানে তোমরা শুনলে অবাক হয়ে যাবে ঘটনাটা। সেটা হচ্ছে যে বিড়ালটা যখন মুখটা ঘোরালো, আমি পরিষ্কার ওর মুখ, মানে ওটা বিড়ালের মুখ তো নয়, ওটা ওরই মুখ। আমি সেই মুখটা দেখলাম বলেই কিন্তু আমার ওই স্বগতোক্তির মতো বেরিয়ে এসছে, ও তুই। ওকে, হ্যাঁ। ভীষণ একটা চেনা ফেস হলো মানে যেটা হয় আরে না। আমার তুই, বন্ধু না, তো, আমার মানে মনে না। তুই এসছিস এরকম, ও তুই, এটাই বলেছি। আর এই ঘটনাটা না আমি কখনো কাকু কাকিমাকে বলতে পারিনি যে মানে একটা বিড়ালের মধ্যে আমি ওকে দেখেছি, মানে এটা তো বলা যায় না, না, absolutely. এটা বলা যায় না, এটা খারাপ দেখা খারাপ দেখা। এবং সব থেকে বড় কথা কি জানো তো, আমি যে দেখেছি আমি না এটা কাউকে বিশ্বাস করাতে পারবো না যে এটা কি করে, কিন্তু আমি জানি ঘটনাটা কতটা সত্যি। কিন্তু আমি কাকুকে একটা কথাই জিজ্ঞেস করেছিলাম, কাকিমাকে তো জিজ্ঞেস করা যায়নি, আমি কাকুকে জিজ্ঞেস করেছিলাম, কাকু ও ফাঁসি দিয়েছিল। হ্যাঁ, আমি কথায় মানে জানার জন্য বলেছিলাম যে কাকু ও কীভাবে, মানে কি দিয়ে ঝুলেছিল। তখন কাকু আমাকে বলেছিল ও দুটো ওড়না, একটা হলুদ রঙের আর একটা খয়েরি রঙের, দুটো ওড়নাকে আমার পেঁচিয়ে, মানে কোনোটা যাতে ছিঁড়ে না পড়ে, দুটো ওড়নাকে পেঁচিয়ে ও ওরকম ফ্যানের সাথে ঝুলেছিল। She's getting sentimental. হ্যাঁ। ইমোশনাল একটা পয়েন্ট, এটা আর আনবিলিভেবল। আমি জানি না বাবার শরীর খারাপ, অসুখের কোনো, ডোন্ট মাইন্ড, একটা জাস্ট কোয়েশ্চেন করছি আমি। যার কথা বলছো তুমি, তোমার বন্ধু, সে গত হওয়ার কি ইমিডিয়েটলি পরপর এই ইনসিডেন্টটা হয়েছে না অনেকটা পরে? 11 বছর পর। 11 বছর পর, বিকজ আমি যার কথা বলছি তাকে আমি পার্সোনালি খুব ভালো মতন চিনি। ইনফ্যাক্ট আমার সাথে ওর সাথে সে বাড়িতে এইখানে এসেছে, অনেকবার এসছে। অ্যান্ড শি ইউজ টু কল মি দাদা ইন আ ভেরি ফর্মাল ওয়ে। আমাকে ও রাখি পড়িয়েছিল, সুতরাং আমি আমার পার্সোনালি আমি ভীষণ কানেক্টেড ওকে ওকে। উইথ হার। সো আর আমি জানি না বাবার শরীর খারাপের সাথে বা অসুখের সাথে এটার কোনো কিছু সম্পর্ক আছে কিনা আমার জানা নেই, কিন্তু ঘটনাটা এরকমভাবেই ঘটেছে। আর ওরই একটা তুলে দেওয়া ছবি, সম্ভবত ওটা ও কলকাতার থেকে লাস্ট যেবার এসেছিল সেবারে তুলে দেওয়া ছবি, ওটা ওই মহালয়ার দিন পড়ে গেছে ঠাস করে। আর আরেকটা জিনিস বলি, মহালয়ার দিন ওর জন্মদিন। মানে জাস্ট আউট অফ কিউরিওসিটি আমি জিজ্ঞেস করছি যে ওই যে ছবিটা পড়ে গেল, তারপরে কি কাকুর হেলথ ওয়াইজ কিছু? একেবারেই। তারপরে তো গিয়ে তো বাবা কিছুদিন আগে, সে তো বয়স হলে মানুষ অসুস্থ হবে, বা বাবা সিওপিডি রয়েছে, সেটা তো আলাদা। কিন্তু বাবার ওই অসুস্থতা, মানে বাবা পুজোর সময় ঘুরতে পারলেন, সেই সময় তো ওনার সিওপিডি ধরা পড়েনি, ইফ আই এম নট। না সেই সময় থেকে ধরাটা পড়লো। আচ্ছা। আর আরেকটা জিনিস কি জানো, ওই কাঁচের ফ্রেমের মধ্যে ছবিটা ছিল, ছবিটার ফ্রেমটা কিচ্ছু হয়নি, ওই ফ্রেমের মধ্যে ছবিটা এখনও আছে, চাইলে তোমরা সেটাও দেখাতে পারো দর্শককে। কিন্তু আমার ওই কাঁচের ওই মানে ফ্রেমটা পড়ে গিয়ে আমার নাইট ল্যাম্পটা ভেঙে গেল। নাইট ল্যাম্পটার সাথে ওর কোনো সম্পর্ক নেই, মানে ওটা ভেঙে গেল তাই বলছি। দিস কানেক্টস মি টু ওয়ান অফ মাই স্টোরি। ঠিক আছে, আমি কেন আমি বললাম তার পেছনে কারণ আছে। শুনেছি যে কোনো সময় কোনো মন্দ আত্মা বলি বা স্পিরিট বলি বা যাই হোক, ওরা যখন কোথাও কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের মধ্যে ওরা বাস করে, ইট কুড বি এনিথিং। আচ্ছা, ঠিক আছে, এটা আমার লাইফে শোনা 2-3টে ঘটনা আছে তার সঙ্গে রিলেটেবল বলে আমি কথাটা বলছি। ইট কুড বি আ ডল, ইট কুড বি আ ল্যাম্প, ইট কুড বি আ ফটো। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবার ওরা যাওয়ার সময় ওরা যদি ওই মানে স্থানটাকে ছেড়ে যদি চলে যেতে চায়, তাহলে না তখন করে কি কিছু জিনিস একটা ড্যামেজ করে দিয়ে চলে যায়। তবে আমার মনে হয় সেটা মন্দ আত্মা, ওর ক্ষেত্রে সেটা মন্দ আত্মা নয়। আমি বলছি না মন্দ আত্মা কথাটা হয়, আমি একটু মেনে নিতে কষ্ট হয়। না, অফকোর্স আমি কথা বলছি না, আমি টকিং অ্যাবাউট দ্য সোল। একটা সোল যখন রিলিজ হয়ে যায় না, যখন পার্টিকুলার কোনো একটা জায়গা থেকে যদি বেরিয়ে চলে যায়, ও একটা কোনো মার্ক রেখে চলে যায়। তবে তোমার কথাটার সাথে আমি কিছুটা সহমত প্রকাশ করছি এই কারণে যে 2005 থেকে 2016 পর্যন্ত সময়ে আমি প্রায়শই, আমি বলবো না সব সময়, প্রায়শই একটা স্বপ্ন দেখেছি যে ও এসছে এবং এসে বলছে তুই আমার সাথে চল। আমি এইটার কথা বোধহয় তোমাকে আমি বলেছিলাম
যে ও প্রায়শই বলছে যে তুই চল আমার সাথে। আর আমার মা আমাকে পেছন থেকে বলছে যে না, ও তো এখন যেতে পারবে না। আর ও ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে, যে নিতে এসছে, তার নামটা তো বলতে পারছি না, সে ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছে, না ওর তো আমার সাথে যাওয়ার কথা। আর মা বারবার করে বলছে না, ও এখন যেতে পারবে না। তুমি বিশ্বাস করো, যেদিন এই ঘটনাটা ঘটলো, মানে 2 তারিখ থেকে, তারপর থেকে কিন্তু আজকের দিন পর্যন্ত আমি ওই স্বপ্নটা আর দেখিনি। এক্স্যাক্টলি, বিকজ প্যারাসাইকোলজিস্ট যারা আর কি, ওদের থিওরি অনুযায়ী বা ওদের পড়াশোনা অনুযায়ী ওনারা বলছেন যে ইফ ইউ সি আ ড্রিম অফ আ ডেড পারসন, দ্যাট মিনস ওই সোলটা বা ওই স্পিরিটটা অ্যাট দ্যাট মোমেন্ট ওইখানটায় প্রেজেন্ট আছে বলে। এটা প্যারাসাইকোলজি মানে থিওরি অনুযায়ী, আমি এটা শুনেছি, কোথাও একটা দেখেও ছিলাম, পড়েও ছিলাম। এটা কিন্তু ওনাদের থিওরি। এখন কতটা সত্যি মিথ্যা আমি জানি না, এখন এটা একটা রিসার্চের বিষয়। কিন্তু ওরা বলছে যে যখন তুমি যে কোনো মৃত্যু, কথার কথা আজকে মানে আমার বাবা অনেক আগেই গত হয়েছেন, কিন্তু আচ্ছা যদি আমি এখন আমার বাবাকে স্বপ্নে দেখি, হ্যাঁ, তার মানে এই না যে ঠিক আছে ইট কুড বি এনিথিং, কিন্তু না, স্বপ্নে দেখি মানে এটা বলছে যে হয়তো স্পিরিটরা ট্রাভেল করে আসে ওদের প্রিয়জনকে দেখতে, বা ওই মোমেন্টে আমি যখন স্বপ্নটা দেখছি, বিকজ এটা ইভেন কি এমনও বলে যে রুমের মধ্যে খালি চেয়ার রাখতে হয় না, এটা শুনেছি, আয়না খুলে রাখতে হয় না, এগুলো অনেক ছোট 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 জিনিস আছে। ওই সময় নাকি বলে যে স্পিরিটসরা এসে বলে ওই জায়গাগুলোতে বসে অ্যান্ড দে উইল স্টেয়ার এট ইউ, তোমার দিকে কনস্ট্যান্টলি তাকিয়ে থাকে, বিকজ দে ডোন্ট স্লিপ। ওরা তোমার দিকে তাকিয়ে থাকবে তোমাকে, আর তুমি, ওরা যখন তোমাকে দেখবে তুমি ওকেই, ওই মানুষটাকেই নাকি তুমি স্বপ্নতে দেখবে। এটা একটা কমপ্লিট থিওরি, এই টাইপের একটা থিওরি বলা আছে। আরও যারা মানে এই জিনিসটা নিয়ে পড়াশোনা করে বা রিসার্চ করছে আরও বেটার বলতে পারবে। অফকোর্স করবি যে হয়তো তুমি যে স্বপ্নগুলো দেখছিলে এতদিন ধরে, সেই স্বপ্নগুলো হয়তো দ্যাট মিনস ও ছিল, ওর প্রেজেন্সটা ছিল সেই কোনো একটা জিনিসের মধ্যে। হতে পারে, কেননা মারা যাওয়াটা বলো বা এই ঘটনাটার মধ্যে আমি আর বেশিক্ষণ খুব একটা থাকতে চাইছি না। তার কারণ আমাকে অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, যেগুলো আমি খুব কষ্ট করে ভুলেছি। এবং ওই সময়টা কাটানোটা খুব সাংঘাতিক ছিল, কারণ আমার একটাই বন্ধু এবং তার ওরকম হঠাৎ চলে যাওয়া, এবং ওনার শেষ মেসেজটা আমাকে করে গেছে। ওর অনেক কিছু বলার ছিল, আমাকে বলেছিল, এবং লাস্ট ফোনটাও আমাকে ও রাত্রিবেলা 2টোর সময় করেছিল, বলছিল যে তোকে আমার অনেক কিছু বলার আছে। আমি জানি না সেটারই কিছু কিনা। তো এটা আমার সাথে মানে ঘটে যাওয়া আমার জীবনের চরমতম এবং সাংঘাতিকতম একটা সত্য ঘটনা। ঘটনাটা খুব ইমোশনাল, কিন্তু ওই যে ট্রান্সফরমেশন, মানে আমি জানি না ওটা কি রেলেভেন্সি আছে বা কি আছে, আই হ্যাভ নো আইডিয়া, যে একজন বাঞ্জারা টাইপের একজন মহিলাকে তুমি দেখলে, এটা আমার কোশ্চেন, এবং সেটা ট্রান্সফর্ম হয়ে একটা বেড়াল, এবং বেড়ালের গলায় যেই কম্বিনেশনের ওড়না বা কাপড় জড়ানো Strap ছিল যেটা। সেটা আবার মানে কোইন্সিডেন্টালি ইট ইজ দ্য সেম কাইন্ড অফ কালার, হ্যাঁ, যেটা তোমার বান্ধবীর সঙ্গে যে ইনসিডেন্টটা হয়েছিল। এবং বোঝা যাচ্ছে এটা কোথাও না কোথাও একটা ক্লোজ কানেকশন তো ডেফিনেটলি আছে। অ্যান্ড সব থেকে বড় কথা, তোমার ঘটনা শুনে বা এখন তোমার মোটামুটি যেটা বুঝলাম যে তুমি সেই সময় কোনো ভয় পাওনি তুমি। একদম না, আমি একদম এটাই বলতে চাচ্ছিলাম যে আমি যখন দেখছি মানুষটা বিড়াল হয়ে গেল, আমি তখন বসে আছি, তো লাইট জ্বালিয়ে তো বসে পড়েছি, আমার কিছুই তো হচ্ছে না, কিছুই হচ্ছে না, মানে আমি তো শুধু তার পেছন পেছন যাচ্ছি। রাইট রাইট রাইট। আর তার সাথে এটা ও কিনা আমি জানি না, এটা ও হতেই হবে, কারণ আমি মুখটা দেখেছি এবং আমি তো সম্পূর্ণ সজ্ঞানে দেখেছি। বাবার শরীর খারাপের কোনো মানে আছে কিনা জানি না, স্বপ্নটা বন্ধ হয়ে যাওয়ার কোনো মানে কিসের সাথে কি মানে আছে আমি জানি না, তবে আমি এটা দেখেছি এবং সত্যিকারেরই দেখেছি। আর আমি তো নেশা করি না যে রাত্রিবেলা নেশায় ছিলাম। একদমই একদমই। আই গেস এবার তুই কিছু শোনা। আমার পালা, তোর পালা। আচ্ছা, আমার বেসিক্যালি ওই একটু আগে আমি বললাম না অরুণিমার গল্পটা, যে ওরা যখন যায়, ছেড়ে চলে যায়, একটা মার্ক বা একটা কোনো কিছু একটা চিহ্ন রেখে যায়, রাইট, চিহ্ন, মানে তোরটাও কি অন দ্য সেম লাইনস, ক্লোজ টু, কাছাকাছি কিছু একটা বলতে হবে। এটা বলার আগে আমাকে একটুখানি বলতে হবে, আমাদের
দর্শকদেরকে আমি বলি, আমার বাবাদের মানে ঠাকুরদারা বেসিক্যালি আমরা উই আর ফ্রম মুর্শিদাবাদ, আমাদের প্রপিতামহ আর কি যারা আর কি তারা ওরা মুর্শিদাবাদের। তো একটা টাইমের পরে আমার ঠাকুরদা শিলিগুড়িতে চলে আসে। সো তারপরে মানে সেই সময় থেকে শিলিগুড়িতে বিফোর আর কি মানে স্বাধীনতা বিফোর স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্সের আগে। তো যাই হোক, তো শোনা এটা আমার বাবাদের মুখে, আমার জেঠুদের মুখে, তখন বাবারা ছোট ছিলেন মুর্শিদাবাদে থাকতে, তখন জেঠুরা বড় ছিল, বাবা হয়নি, তো জেঠুর মুখে শোনা ঘটনাটা। তো আমাদের মুর্শিদাবাদে অ্যাকচুয়ালি আমার যে গ্রেট গ্র্যান্ডফাদার আর কি, উনি আমাদের প্রচুর জায়গা জমি, তো ই ওয়াজ লাইক আ জমিনদার কাইন্ড অফ আ পার্সন। তুমি তো জমিদারি। ও প্লিজ, ঠিক আছে। তো ওই সময়কার মানে একদম ফুল অন ব্রিটিশ টাইমে। তো আমার ঠাকুরদারা তিন ভাই। তো তিন ভাইয়ের আমি কারোর নাম বলছি না এখানটা। তো তিন ভাই মানে মেজো ভাই যে আর কি, না সরি ছোট ভাই ওয়াজ লাইক উনি খুব মানে সাধারণ একটা সিম্পল মানুষ আর কি, ওর অত বেশি চাহিদাও কোনোদিনও কোনো কিছু ছিল না, ওরকমই একটা মানুষ। তো ওয়াজ আ গুড লুকিং, আগেকার ফুল একদম ক্লাসিক ওয়েতে চুল ফুল কাটা, একদম কি টেরি বাগানো না মা কি বলতো, তো এই ধরনের ক্লাসিক স্টাইলের লুকসের, যেরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে দেখা যায়। ইনফ্যাক্ট একটুখানি ডেভিয়েট করছি টপিক থেকে, ইফ আই এম নট রং, ওই ধরনের হেয়ার স্টাইল বিকাশ রায়, isn't it? ক্লাসিক, হ্যাঁ, বিকাশ রায়, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যালবার্ট কাটিং বা এরকম ধরনের কিছু একটা বলতো মনে হয়। তো মেয়েদেরটাকে তো টেরি কাটা বলতো, তাই না? তো যাই হোক, তো ওই ধরনের ক্লাসিক হেয়ার স্টাইলের লোক ছবি টবিতে যেরকম ছিল। তো যাই হোক, তো ওনার তো হি ওয়াজ দ্য পার্সন। তো ওনার বিয়ে সব থেকে শেষের দিকেই হয় বোধহয়। তো আর উনি একটু ফিজিক্যালি একটু দুর্বল ছিলেন, শরীর একটু অসুখ টসুখও থাকতো আর কি। তো খুব কম বয়সে বিয়ে হতো ওই সময়। তো যাই হোক, তো আমাদের গোয়াল ঘর ছিল বলে, আমাদের এই গোয়াল ঘর ছিল, তো প্রচুর গরু রাখা থাকতো। তো যাই হোক, এবার যেরকম হয় আর কি গ্রামের ইয়েতে, তো আর বড় বারান্দা সেখানটায় মানে দুপুরবেলায় মানে মাসি পিসি যারা বয়স্করা খাওয়া দাওয়ার পরে সে চাটাই পেতে বসে কেউ হাওয়া খাচ্ছে, কেউ শুয়ে, যেটা একটা গ্রাম্য পরিবেশ, একদম পরিবেশে, ঠিক আছে। অনেকে পান নিয়ে বসে একটা বেশ একটা গেজানো একটা আড্ডা, একটা গেজানো। তখনকার দিনে মহিলারা ভীষণ তাস খেলতেন। হ্যাঁ, আর আমাদের ওটা ছিল বড় বাড়ির মহিলারা সব খাওয়া দাওয়ার পরে পান চিবিয়ে গল্প করে, কেউ একটু গা হেলিয়ে বসে, এরকম একটা সিচুয়েশন ছিল। তো এই বাড়ির যে ছোট বউটা, তো ছোট বউটা তখন বোধহয় 4:30-5টা বাজে। তো 4:30 আমি ঠিক এক্সাক্ট টাইমটা বলতে, আমার বললো বাবা, মানে সরি জেঠু বলেছিল যে সন্ধ্যা লগ্নে, এই শব্দটা ইউজ করে, সন্ধ্যা লগ্নে। তো গোয়াল ঘরে গরুগুলো এসছে কিনা সেটা দেখার জন্য মেয়েটা যায়, চুল খোলা, আর সেই একদম ওড়না টোড়না একদম ইয়ে দিয়ে ক্লাসিক বেঙ্গলি স্টাইলের শাড়ি পরে থাকে, আঁচলটা এদিক দিয়ে চাবি সব থাকতো আর কি। তো ওরকম করে উনি গোয়াল ঘরে যান। হ্যাঁ, তো হ্যাঁ, চুলটা ছিল খোলা। এবার উনি গোয়াল ঘরে গিয়ে কিছু একটা করছিল, কিছু একটা সামথিং কিছু একটা করছিল, আর তো ন্যাচারালি মাটির দিকে একটুখানি ঝুঁকেই কাজটা করছিল। তো সেই জন্য সিন্স লম্বা চুল, খোলা চুল, আর সামনে চলে আসছিল বলে, তো চুলটাকে এরকম করে 2-3 বার করে উনি বোধহয় পেছনে, যেহেতু হাতটা বোধহয় ইয়ে ছিল, কোনো একটু ময়লা ছিল, সেই জন্য চুলে হাত দেয়নি, গোবর বা কিছুতে একটা ছিল মেবি, যাই না, 2-3 বার চুল। তো সেটা তো পরের কথা। তো এই মানে বয়স্ক মহিলারা বসে আছে, ওরা গল্প করছে, হঠাৎ কিছুক্ষণ পরে দেখে যে ভদ্রমহিলা, যে বউটা আর কি, নতুন ওয়াইফ, মানে আমার যে বাবার কাকিমার, সে হঠাৎ দেখি চুল টুল বলে উস্কো হুস্কো রীতিমতো খাড়া, রীতিমতো চুল, মানে শক লাগলে পরে যেরকম খাড়া হয়ে যায়, শক লাগার মতন ওরকম চুল খাড়া, ওই সুন্দর মুখটা বলে একদম চোখ ঠেলে রক্তের মতন লাল হয়ে বেরিয়ে আসছে,
ঠিক আছে, হাসছে, মানে সে খিলখিল খিলখিল করে হাসতে হাসতে বেরোচ্ছে, শাড়ি ফাড়ি খুলে যাচ্ছে, মানে অ্যাবনর্মাল বিহেভিয়ার। অ্যাবনর্মাল, মানে সেকেন্ডের মধ্যে। মেয়েটা হয়তো গেল মোটামুটি 5-10 মিনিটস, 10 মিনিটস ম্যাক্সিমাম 15 মিনিটসের মধ্যে এরকম একটা চন্ডাল রূপে নাচতে নাচতে, চুল খোলা অবস্থা নাকি সে একদম ইয়ে করে নাচতে নাচতে এসে একবার হ্যাঁ করে হেসে যাচ্ছে, ও হা করে হেসে যাচ্ছে। আর তো জামা কাপড় তো কোনো ঠিক না, মানে শাড়ি টাড়ি তো মোটামুটি খুলে যাচ্ছে রীতিমতো এরকম। আর ন্যাচারালি ওই সময় খুব মানে কনজারভেটিভ, আর ওই সমস্ত বাড়ির পুরুষরা থাকে, আর ওরা ওগুলো সব যারা মহিলারা ছিল সবাই ছুটে এসে ওকে ধরছে, কেউ চেপে ধরছে, কেউ চেপেই ধরে রাখতে পারছে না, ছাড়িয়ে দিচ্ছে। আর মানে কনস্ট্যান্টলি হেসে যাচ্ছে। শি ইজ লাইক আউট অফ আর মাইন্ড, একদম ফুল মানে মাথা শেষ। তো তখন ওই ওরকম একটা ওই ওনার ভয়ানক রূপ দেখে কেউ একজন মহিলাদের মধ্যে থেকে কেউ একজন বলছে, ও তো ওকে তো ভূতে ধরেছে, বলছে তো ওকে তো ভূতে ধরেছে, তাহলে ওরকম এরকম কেন করবে, এক্ষুনি তো ঠিক ছিল। যাই হোক, ওদের মধ্যে গোটা ব্যাপারটা ডিসকাশন হয়। তারপর বাড়ির বড়দেরকে, পুরুষদেরকে ডাকা হয়। তো বাড়ির পুরুষরাও দেখে হতভম্ব যে এরকম একটা সুন্দর একটা মিষ্টি চেহারা এরকম হঠাৎ করে একটা এরকম চন্ডাল রূপ নিয়ে নিয়েছে, চোখ ঠেলে রক্তের মতন লাল হয়ে বেরোচ্ছে, হ্যাঁ, জিপ টিপগুলো কিরকম লাল, ঠোঁট টোট কিরকম, মানে দাঁত ফাঁত খিচিয়ে উঠছে আর কি, একটা বিচ্ছিরি। আর চুল তো সব মোটামুটি ইলেকট্রিক শক পাওয়ার মতন অবস্থা। তো তখন মানে বাড়ির পুরুষরা ওরা চিন্তা ভাবনা করলো, সবাই কথাবার্তা বলে ডিসকাস করলো যে আমাদের মনে হয় একটা ওঝা ডেকে নিয়ে আসা উচিত, কারণ কি এই রূপটা is not normal. It's not normal. তো তাড়াহুড়ো করে ওঝা কেউ নিয়ে আসলো, নিয়ে এসে ডাকার পরে তখন দেখানোর পরে তো ওঝা বুঝতেই পারে, ওঝা তো বুঝতেই পারলো, বলে ও তো ইয়ে হয়েছে, মন্দ শক্তি ধরেছে ওকে, বলছে ভূতে ধরেছে, নিয়ম কানুন অনুযায়ী একটু কিছু ঝাড়ফুঁক করতে হবে। তো ন্যাচারালি সব মহিলারা ধরে বসে আছে, দু হাত ধরে বসে আছে। সে তো তো শি ইজ নট ইন এ নর্মাল ফেজ, ওনার মেন্টালি একদম আনস্টেবল অবস্থায়। তারপরে সে ওঝা নাকি ঝাড়ু দিয়ে বলে রীতিমতো ঝাড়ু পিটা করে সে মেয়েটিকে, বলে যত পিটাচ্ছে তত চিৎকার করছে, পিটানোর পরে মানে চিৎকার করছে। আর তখন বলছে বল তুই কে চিৎকার করে বলছে। তখন তুই ছাড়বি কি ছাড়বি না, তখন বলছে যে আমি ছাড়বো না বলছে। কি একটা এরকম একটা কোনো একটা ল্যাঙ্গুয়েজ বা এরকম একটা টোনে বলছিল যে কি বললো কথাটা, উনি কে ও চুল কেন ঝেটাইছিলে নাকি এরকম কিছু একটা বললো, চুল কেন ঝেটাইছিলে নাকি কি জন্য বলেছে, মানে চুল কেন ঝেটাইছিল মানে চুলটা কেন, চুলের ঝাপটা লেগেছে। আমি তো হ্যাঁ, ওর স্পিরিটটা ও বলছে নাকি ওর ভিতর থেকে বলছে যে আমি তো চুপচাপ ছিলাম বসে, ও কেন আমার উপরে চুল ঝেটাইছে। ও বাবা, দ্যাট মিনস মানে স্টোরিটা ওদের কাছেও ক্লিয়ার হলো যে মেবি দ্য স্পিরিট ওয়াজ দেয়ার, ঠিক আছে, ওর গোয়াল ঘরে তো ছিল, বা সন্ধ্যাবেলা হয়তো ঘুরতে ফিরতে হয়তো ওখানে ছিল। তো সামহাউ হি গট বা যে স্পিরিট গট অ্যাংরি। মেয়েটা তো আর জানে না, ও তো ন্যাচুরালি চলে গেছে, তো চুলের ছাপটা লেগেছে, ছাপটা ওর স্পিরিটটার গায়ে লেগেছে, বা ওর উপর দিয়ে কিছু একটা গেছে, সেইটাতে ও গিয়ে খেপে গিয়ে ওর ভিতরে পেনিট্রেট করে ব্যাস। এখন ওকে মানে তারপর ওঝাটা কি করে তারপর মোটমাট প্রায় 1.5-2 ঘন্টা না 3 ঘন্টার সেশনের পরে বলছে ঠিক আছে আমি যাব। তখন বলে তুই ছাড়, তুই যাওয়ার আগে প্রমাণ দিয়ে যাবি। কি করে প্রমাণ দিবি? তখন বলছে যে ঠিক আছে, আমি ওই শিলপাটাটা মুখে করে নিয়ে ওই কি একটা গাছ ছিল ওদের মোটপাটা বড় একটা অসত্য গাছ নাকি এই টাইপের কিছু একটা গাছ ছিল, বড় ফাঁকা জায়গা, তো ওই গাছের ওইখানটায় আমি ওই শিলনোড়াটা ফেলে দেবো বলে দিয়ে চলে যায়। শিলনোড়া না শিলপাটা? শিলপাটাটা। অ্যান্ড শিলপাটা বলতে আমার বাড়িতেও রাখা আছে এখনো, পুরোনো দিনের শিলপাটাটা। বস আমি নিজে উঠাতে পারি, ইটস একদম সলিড পাথরের। আমার মনে হয় দর্শকরা আপনারা জানেন, যাদের বাড়িতে মানে পুরনো শিলপাটা থাকে কীরকম মোটা আর ভারী হয়, এরকম বড় শিলপাটাটা। জেঠুর ডেপিকশন অনুযায়ী জেঠু বলছে যে মেয়েটা যখন হাঁ করে শিলপাটাটা মুখে কামড়ে ধরে, দাঁতে করে, এক্স্যাক্টলি দাঁতে করে শিলপাটাটা অত ভারী যে শিলপাটা 2টো মানুষ লাগে তুলে উঠিয়ে নিয়ে যেতে, ও একা। আর বলছে যখন হাঁ করছে না, ওর জটা বলছে যে এত বড় হাঁ মানুষের হয় না,
এত বড় হাঁ মানুষের হয় না, না পশুদের হয় না এত বড় হাঁ, মনে হয় ডাইনোসর ছাড়া। ঠিক আছে, তো এত বড় হাঁ করে ও শিল্পাটাটাকে ধরে দাঁতে করে কামড়ে ছুটতে ছুটতে ওই অবস্থায়, মানে এলোমেলো অবস্থায় ছুটতে 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 গিয়ে ওই গাছটার ওখানটায় মুখ থেকে ইয়েটা ফেলে দেয়, শিলটা ফেলে দেয়, ফেলে মেয়েটা একদম ধারাস করে পুরো অজ্ঞান হয়ে যায়। তারপরে ন্যাচারালি সি বিকেম নর্মাল, বাট ওই ঘটনার পর থেকে মেয়েটা একটু অসুস্থ হয়ে যায়, বাট ওই অসুস্থতায় আর সাস্টেন করতে পারে না, মারা যায়। কিন্তু খুব কম বয়সে মারা গেছে। অ্যান্ড ন্যাচারালি ওনার হাজব্যান্ডও উইদিন ইয়ার ওর 5, টেকনিক্যাল আমার বাবার যে ছোটো কাকা আর কি, ছোটো কাকা না, ওই কাকা উনিও মারা যান। হয় না সাদমায়। ইনফ্যাক্ট লাস্ট পার্টটা যখন তুই বলছিলি এই ঘটনাটার, শিল্পাটার ওই ব্যাপারটাতে না আমি খুব একটা অবাক না। তার কারণ হলো, আমি প্রথমে ভেবেছিলাম যে কোনো একটা মানে ইটস আ জোক বা ইটস আ কাইন্ড অফ আ প্র্যাঙ্ক অর সামথিং। তোর ঘটনার কথা বলছি না আমি। রিসেন্টলি মাস 3-4 আগে ওই ফেসবুকে যে বিভিন্ন ধরনের ভিডিও আসে, সেই ভিডিওতে আমার মা দেখায়, আমার মা আমাকে দেখিয়েছিল একটা ভিডিও। সেটা কোন রিজিয়নের আমি বলতে পারবো না, বাংলাদেশের আমি দেখেছি ভিডিওটা, আমি দেখেছি, কারেক্ট। সো একটা বাচ্চা মেয়ে, হ্যাঁ, এবং ওই শি ওয়াজ পজেসড অর সামথিং। একটা মৌলবী এ করছিল তো, আমার এখন এক্স্যাক্টলি পুরোপুরি মনে নেই, আমি জন্য বলছি যে কোন রিজিয়নের আমার ঠিক মনে নেই। তবে ওই একদম বাচ্চা মেয়ে, সে শিলপাড়াটাকে মুখের মধ্যে নিয়ে চলতে 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 তার সঙ্গে আরো কয়েকজন যাচ্ছিল। হ্যাঁ, যেতে যেতে একটা পুকুরের পার না নদীর পার না কি এরকম কিছু একটা, তার সামনে একটা বিশাল বড় গাছ, সেই গাছের ওখানে শিলপাড়াটা ফেলে দিল আর নিজের ধূপ করে পড়ে গেল। সেম ঘটনা। হ্যাঁ, আমি মানে সেই জন্য এটা মানে খুব একটা অবাক হলাম না। মানে ওটা দেখে তখন ভেবেছিলাম যে আমি জানি না, আপনারাও হয়তো অনেকেই স্ক্রল করতে করতে বা আমাদের ওপার বাংলার যারা দর্শক আছেন, আমি জানি না, ও বললো যে এটা বাংলাদেশের ভিডিও, আপনারা হয়তো জানেন। হ্যাঁ, বিকজ ওটা একজন মৌলবী ছিল যে প্রবলি ইয়ে করছে, ওই ভিডিওটা দেখে যিনি হয়তো মানে স্পেল করছিলেন বা কিছু। আমার দিদা, একটু ছোট করে বলি, আমার দিদা বাংলাদেশের মানুষ ছিলেন। তা ওপার বাংলার মানুষরা অবশ্যই জানবেন যে পাবনা জেলায় ভৈরবনাথের আঙিনা বলে ভৈরবনাথের একটা মন্দির ছিল, এবং ওখানে না এরকম ভূত তাড়ানো হতো। আমার দিদা বিয়ের আগে আর কি প্রচুরবার গল্প শুনেছি এরকম দিদার মুখে। তার মধ্যে একটা গল্প হচ্ছে যে ভৈরবনাথের আঙিনায় একজন এসছিলেন, একটা বাড়ির বউ, তাকেও নাকি এরকম মানে ভূতে ধরা শব্দটাই বলছি, ভূতে ধরেছিল। হ্যাঁ, এবং যখন ছেড়ে যায় তখন এত বড় একটা কলসির 1 কলসি জল ভর্তি মুখে করে নিয়ে গেছিল, দাঁতে করে নিয়ে গিয়ে ওই ভৈরবনাথের আঙিনার থেকে নিয়ে গিয়ে বাইরে ওই সেটাও কিন্তু গাছ, একটা গাছের ওখানে কলসিটাও ফেলে দেয় এবং ভদ্রমহিলাও ওখানে পড়ে যায়। কিন্তু তার এখান থেকে ব্লিডিং হচ্ছিল বা সেগুলো তো হবেই, অত বড় কলসিতে ওরকম। আমাদেরকে আমি যখন যেটুকু জিজ্ঞেস করিনি, যেটুকু যে ব্লিডিং হচ্ছিল, আই হ্যাভ নো আইডিয়া। যেটুকু বললো যে এটা একটা, যখন স্পিরিট যখন রিলিজ হয় কোথাও থেকে, ওরা একটা সিম্বল বা একটা কিছু সাইন বা একটা তোমার রেখে যায়, ছাপ রেখে যায় যে দিস ইজ দ্য থিং, আমি কিন্তু দিস ইজ মাই লাস্ট পয়েন্ট, আই এম লিভিং রাইট নাও। এমনও শুনেছি কোনো জায়গায় গাছের ডাল ভেঙে দিয়ে চলে যায়। যারা বিলিভ করেন না তাদের ব্যাপারটা একটু আলাদা, তবে যারা নাহলে পরে এরকম একটা ইনহিউম্যান স্ট্রেংথ, এরকম একটা ইনহিউম্যান শক্তি কি করে আসে, মানে একটা ইটস নট আ ম্যাটার অফ জোক, একটা শিল্পাটা মুখে করে নিয়ে যাওয়া, একটা বড় কলসির মধ্যে জল ভরা, সেটা দাঁতে করে নিয়ে যাওয়া। একবার চেষ্টা করবেন তো সিরিয়াসলি, মানে ইটস আচ্ছা, জানি না। এবার তুমি। হ্যাঁ, তোর গল্প শুনি। আমার সেরকম করে কোনো ঘটনা নেইও বলা যায় না, বাট শুনেছি বা একটা তো আমি অলরেডি শেয়ার করেছিলাম, খুব ছোট ইনসিডেন্ট ছিল, যেটা আমার এক রিলেটিভ মারা যাওয়ার সময় জানান দিয়ে গেছিলাম, একটা এপিসোডে বলেও ছিলাম, ওই মিতালি দাসের তাতি ওখানেই বলেছিলাম, রাইট। আর মিতালি আমাদের তো অনেক গল্প বলে রেখেছে দর্শকরা, আপনারা মিতালি দাসের এপিসোডটা কিন্তু দেখবেন, ওদের অনেক গল্প শুনতে পাবেন। আর আমি ইফ আই এম নট রং
মনোজ হ্যাঁ হ্যাঁ মনোজের এপিসোডে ভেল। মনোজ যিনি আমাদের ফার্স্ট সেকেন্ড না থার্ড এপিসোড ওরকমই প্রথম দিককার এপিসোড আমি মনোজ মজুমদার জিম কারেক্ট। সো আমি ওনার এপিসোডেও আমি বলেছিলাম আমার অফিসের একজন ওই বর্ন উইথ দ্য ভেল এই কনসেপ্টের ও ইয়েস 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 হ্যাঁ বলেছিলাম যে তারা স্পিরিট দেখতে পারে বা তো আপনারা সেটাও রেফার করতে পারেন। ঝুলির থেকে আরো আছে তো, বার করো। হ্যাঁ এটা একটা ঘটনা যেটা হচ্ছে দেওঘরের একটুখানি ব্যাকগ্রাউন্ডটা বলি, না হলে পরে সবারই একটুখানি অসুবিধা হবে বা মানে রিলেট করতে। তোদেরকে হয়তো আমি কিছুটা হয়তো বলেছি। সো আমাদের ছোটোবেলার থেকেই আমাদের পাড়ায় একটা ফ্যামিলি থাকতো। তারা আজ প্রায় 25 বছর তারা ওখানে থাকে না, তারা দে আর ব্যাক টু দেয়ার হোম। তো তারা হচ্ছে দেওঘরের বাসিন্দা এবং কোথায়? দেওঘর ইজ বিহার, আচ্ছা ঝাড়খণ্ড এখন। ঝাড়খণ্ড রাইট। সো দেওঘরের বাসিন্দা এবং সেই কাকু আর কি কর্মসূত্রে শিলিগুড়িতে থাকতেন আচ্ছা এবং কাকু কাকিমা এবং তার 2 ছেলে। আচ্ছা যে বড়জন সে হচ্ছে আমার দিদির থেকে 1 বছরে বড় এবং খুব ছোটবেলার থেকে ওই ওনারা ফ্রেন্ড, মানে পাড়ায় খেলাধুলো সব গ্রুপ এরকম হতো আর কি। আর যে ছোট ছেলে সে আমার থেকে 3-4 বছরের বড়, সে আবার আমার বন্ধুর ক্যাটাগরি, আমরা একসঙ্গে ক্রিকেট খেলা এসব ছোটবেলা থেকে চলতো। তো এই কাকিমা ছিল হচ্ছে আমার মায়ের মানে বোজম ফ্রেন্ড যাকে বলে। হ্যাঁ মানে কাকিমা আর আমার মা প্রচুর সিনেমা দেখতে চলে যেত, মেলায় চলে যেত। অনেক সময় আমাকে আমি যাতে জানতে না পারি, ছোট ছিলাম, বায়না করবো বলে না বলে বলতো ডাক্তারের কাছে যাচ্ছি। বেশ ভালো করতো কাকিমা। তো যাই হোক এই চলতো। এবার কাকুদের বাড়ি হচ্ছে মানে ভীষণ ক্লোজ টু মাই ফ্যামিলি। সো সেই জন্য আমরা বহুবার কাকুদের ওখানে গেছি আমরা দেওঘরে। এবং দেওঘরে ওরা কিন্তু যে জায়গাটায় ওনাদের বাড়ি সেই জায়গাটার নাম হচ্ছে কুন্ডা। আচ্ছা সেই সময় কুন্ডা ওয়াজ ভেরি লাইক খুব স্কার্সলি পপুলেটেড, মানে খুব কম লোকজন। হ্যাঁ এবং ওখানকার যে বাড়িঘর দোরগুলো সেই সময় আমরা না ওই তোর মনে পড়ে সেই আমরা যখন ছোট ছিলাম তখন সেই সিনেমাগুলো রামসে ব্রাদার্সের যে সিনেমাগুলো আসতো, খুনি দরওয়াজা, হ্যাঁ दो गज की दो गज जमीन के नीचे, তারপর ওই পুরানি হাভেলি, পুরানি মন্দির, হ্যাঁ ওই ধরনের। ওখানে যেই হাভেলিগুলো দেখাতো না, সামথিং লাইক দ্যাট, মানে ওরকম ধরনেরই চিত্র তুই বা ভিজুয়ালাইজেশন তোর সামনে আসবে। ওই যেতে দেওঘর এখনো ওই কুন্ডা আমি যেখানে গিয়েছি এখনো আছে ওখানে, আই ডোন্ট নো, মানে জানি না। যারা যদি আপনারা জানেন তাহলে আমাদেরকে জানাতে পারেন। এবং এরা যে এই ভিলাগুলো বানিয়ে রেখেছে এরা সবাই কিন্তু বাইরে থাকে, কেউ হয়তো বিদেশে থাকে, কেউ হয়তো শহরে থাকে বা কলকাতায় থাকে বা আরও বিভিন্ন জায়গায় থাকে। তারা হয়তো তাদের ফ্যামিলির থেকে আসে, যেটা আমরা এক্স্যাক্টলি যা আমরা সিনেমায় দেখতাম বা ওই ধরনেরই জিনিস আর কি। একটা কেয়ারটেকার আছে সেই, অ্যান্ড ইটস ভেরি স্কেয়ারি কাইন্ড অফ ওয়েন ইউ লুক অ্যাট ইট। মানে বাইরের থেকেও যদি দেখিস বিশাল বড় গেট, ভাই একবার চল ঘুরে আসি সিরিয়াসলি, মানে রীতিমতন শ্যুট করা যাবে আর কি। ভালো, যাই হোক। কারেক্ট। তো কাকুদের বাড়িটা সেরকম ওরকম টাইপের ছিল না। কাকুদের বাড়িটাও বড় বাড়ি ছিল কিন্তু বেশ পুরোনো, মানে সে মোটা মোটা দেওয়াল ওরকম টাইপের এবং এরিয়াটা বিশাল বড়। এইবার একটুখানি আমি বাড়িটার ডেসক্রিপশন দিচ্ছি। মেন রোডের থেকে একটা কাঁচা গলি টাইপের, কাঁচা রাস্তার গলি টাইপের স্ট্রেট বাড়িটার মধ্যে আছে, যেখানে বাড়িটাতে গেটটাতে ওখানে একটা কালী ঠাকুরের মন্দির। আচ্ছা, ওই বাড়ির গেটে ঢুকতেই না ঢুকে বাইরে। তার কারণ হলো কাকুর বাবা একজন খুব নাম করা ওখানে, আর কাকুরা ব্রাহ্মণ ছিল, মানে অফকোর্স আছে। চ্যাটার্জি ফ্যামিলি, কুন্ডাতে চ্যাটার্জি ফ্যামিলি ইজ ভেরি ফেমাস মানে ওখানে ওই সময়। কারণ ওই যে দাদু কাকুর বাবা সে দীক্ষা দিত এবং এই ধরনের। আচ্ছা তো যাই হোক, পুজো আর্চা এসব রিলেটেড নেই তাদের বাড়ি এবং তাদের সব কিছু। এবং কাকা এবং রিলিজিয়াসলি বাউন্ড, মানে ওরকম, মানে দে আর ভেরি
রিলিজিয়াসলি আপলিফটেড কাইন্ড অফ ফ্যামিলি, মানে খুব নাম করা ওখানে, এবং সবাই ভীষণ সম্মানের চোখে দেখে বা দেখতো সেই সময়। আমি সেই সময়কার কথা বলছি, সেই জন্য আমি পাস্ট টেন্সে কথা বলছি, দেখতো বা এই ধরনের। তো তবে প্রবলেমসগুলো আগে আমি একটুখানি বলি। কুন্ডাতে না ওই সময় লাইট থাকতো না, মানে সারা দিনে হয়তো তোর কোন সকালে- সালের কথা বলছিস? আমি তখন ক্লাস 5-6-এ 5-6-এ পড়ি। So the back in 90s, I believe. No, not 90s. How it can be 90s? It is around মানে late 80s, early 90s, ওই সময়টা। Right. 85, 86. 85-86 হবে না, 88, 89, 90 ওরকম সময়কার কথা বলছি, বা 91 হতে পারে, অনেকবার গেছি, যাই হোক। তো কিন্তু দিনের বেলাও গা ছমছম করে। তার কারণ হলো ওই কাঁচা রাস্তাটা বললাম যে মেন রোডের থেকে তুমি কি কাঁচা রাস্তা। বলছিলে যে সারাদিন কারেন্ট থাকে না? হ্যাঁ, সারাদিন কারেন্ট থাকে না, মানে সকালবেলায় হয়তো 5-10 মিনিটের জন্য আসলো আবার চলে গেল, আবার হয়তো অনেকক্ষণ পরে আবার 5-10 মিনিটের জন্য আসলো চলে গেল, আচ্ছা, এরকম করে ফ্রিকোয়েন্ট, মানে ম্যাক্সিমাম সময়টাই তুমি দেখো যদি ইটস লোডশেডিং, মানে ওই সময় হতো। ওই সময়কার কথা বলছি আমি। হ্যাঁ, কারেন্ট আসতো না, মানে থাকতো না। আর না, দিনের বেলাতেও গা ছমছম করবে ওইটুকুন যেতেই, মানে অন আ লিটারাল সেন্স। আর এই যে কাঁচা রাস্তাটা, এটা সাইডে একটা বড় একটা গেট ছিল, লোহার গেট, বড় বিশাল বড়, যেটা এরকম করে একটা লোহার শিকল দিয়ে বাঁধা, এবং সিনেমা, একদম সিনেমা ভাই, ইন্টারেস্টিং। এবং একটা এরকম বড় একটা উঠোনের মতন, সেখানে ড্রাই লিভস পুরো পড়ে আছে। হ্যাঁ, আর সাইড দিয়ে এরকম একটা দালানের মতন, এই দিক দিয়েও দালান, এই দিক দিয়েও দালান, আর এই রুমসগুলো সব লকড। এখানে যত কটা রুমস আছে এই উঠোনের সাইড দিয়ে, এটা পুরোটা লক। এটা কিন্তু এদেরই প্রপার্টি, কিন্তু সামহাও আমি অত জানি না, আমি অনেক ছোট ছিলাম, কেন লক, কিসের জন্য লকড আমি জানি না, না। সেটা জানার কথা না। যাই হোক, আর এরা সব বাড়িটাতে থাকে, এবং দিনের বেলাও গা ছমছম করবে। সুতরাং আমরা যারা তখন ছোট ছিলাম, মানে এই যে কাকুর ছোট ছেলে আমি, কারণ কাকুর ছোট ছেলে তো এখানেই থাকতো না, ও তো ওখানকার নিয়ম কানুনের সঙ্গে ওয়াকিবহল না, ও এখানকার। আমরা সবাই মেন রোডের থেকে স্প্রিন্ট টানার মতন দ্বারা সবাই একসঙ্গে দৌড়াবো, ওই মন্দিরে পৌঁছালে আমরা সেফ, এরকম একটা ব্যাপার। এরকম একটা ব্যাপার। ডিস্টেন্সটা কিরকম ছিল? খুব বেশি হবে না, 1-150 মিটার। Okay. হ্যাঁ, তবে ওরকম একটা ব্যাপার ছিল, এতটা ভয় লাগতো দিনের বেলায়। রাতের বেলার কথা বলছি না, রাতের বেলায় দিনের লোডশেডিং বেলায় এর তো ফিলটাই আলাদা, ওই ফিলটাই আলাদা। যাই হোক, এই হলো ওখানকার অ্যাম্বিয়েন্স বা ডেসক্রিপশন। ওই কাকার যে ছোট ভাই নকাকার একটা ঘটনা বলি। নকাকা হচ্ছে একটা ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন, কালেকশনস করতেন, ওই সব ভেন্ডারদের থেকে কালেকশন করতেন, করে ব্যাংকে জমা দিত, এরকম একটা সিস্টেম ছিল। যাই হোক, নকাকা থাকে হচ্ছে এই বাড়িতে, সেজ কাকা যে সে থাকে একটু দূরে। আচ্ছা, এই দুই ভাই মিলে সামহাও একটা প্ল্যান করে যে আজকে অফিস থেকে তুইও যখন বেরোবি আমিও যখন বেরোবো, আমরা নাইট শো দেখবো, আচ্ছা, সিনেমা দেখে ফিরবো। যথারীতি তারা বেরিয়েছে। এবার যে সিনেমা হলটা, সেই সিনেমা হলের থেকে এই বাড়ির ডিস্টেন্স হচ্ছে 5 মিনিট অন আ বাইক। Close by. হ্যাঁ, নকাকার একটা রাজদূত ছিল, রাজদূত, বাবারে, তখন বিরাট ব্যাপার। রাস্তাতে আর সেজ কাকা ছিল সাইকেল। আমার বিশাল ছিল একটা অবস্থা। এবার সেজ কাকা একটা পার্টিকুলার মানে তারা সিনেমা হল থেকে বেরিয়ে একটা মোড় থেকে একজন চলে যাবে লেফট, একজন চলে যাবে রাইট, এবং ওই যে ওখান থেকে 5 মিনিটের রাস্তা, বাইকে বেশিক্ষণ লাগবে না। ধর আমার বাড়ি তোর বাড়ি 5-7 মিনিটের রাস্তা আর কি, মোদ্দা কথা। তো ওই পয়েন্ট অব্দি আসে, শো শেষ হয়, তখন রাত 10:30-11টা বাজে। শো শেষ হয়, মোড়টা অব্দি আসে, দুজনে কথা বলে, তাহলে ঠিক আছে যাচ্ছি বাড়ি, এরকম একটা ব্যাপার। সেজ কাকা চলে গেল সাইকেল নিয়ে, এই আসছে। এবার সে যে আসবে যে রাস্তাটা দিয়ে, সেই রাস্তাটা কিন্তু দিনের বেলায় ওই ছোট গুমটি, 1টা কি 2টো পরে, গুমটি মানে হচ্ছে ছোট দোকান, যেটা আমরা এখানে বলি আর কি, চা পাওয়া যায়। ও আচ্ছা, চায়ের গুমটি বলে না, বা হ্যাঁ, ছোট দোকান। ছোট দোকান, ছাপড়া।
কাইন্ড অফ। হ্যাঁ, কাইন্ড অফ ছাপড়া, ছোট ছোট চায়ের দোকান। তো আচ্ছা, সেই দোকান এবং বাকি হচ্ছে দুই দিকেই হচ্ছে মাঠের মতন, দের ইজ নো ওয়ান অ্যারাউন্ড, ইটস জাস্ট আ রোড, ঠিক আছে। এবার নকাকা রাজদূত নিয়ে আসছে, তো এবার দূরে দেখতে পাচ্ছে দুটো লোক হেঁটে যাচ্ছে, এবং এটা কিন্তু যেটা ওই সময় শুনেছি, ছোট ছিলাম, পর ওটা এতবার বলা হয়েছে, এতবার আনানো হয়েছে যে ওটা মানে মুখস্থ হয়ে যাওয়ার মতন, এবং সবাই সেই সময় রাত্রেবেলা আমরা শুনছি বসে আর কি। পরে এটা পরের কথা, মানে আমি তো সকালবেলা জানলাম। দুটো লোক হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, দূরে দেখা যাচ্ছে, কিন্তু ইটস লাইক আ শ্যাডো কাইন্ড অফ থিং। আচ্ছা, মানে অন্ধকার না, রাস্তায় তো তখন লাইট নেই, দের আর নো স্ট্রিট লাইটস, আর তো বললাম বাকি তো কারেন্ট নেই, মানে লোডশেডিং, ঠিক আছে। তো এবার দুটো লোক যাচ্ছে, ইটস লাইক আ শ্যাডো, একজন লম্বা একজন খাটো। এবার সে তো বাইকে, আর ওই লোকগুলো তো হেঁটে যাচ্ছে, তো মোটামুটি ক্লোজ আসছে। নকাকা বলছে যে এখন আমি মোটামুটি ক্লোজে আসছি, তখন দেখছি যে ওরা দুজন একদম রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কারোর আমি মাথা দেখতে পাচ্ছি না। এত লম্বা? না একটু না, না, লম্বা। একজন খাটো একজন লম্বা, নর্মাল নর্মাল লোকজনেরই মতনই সাইজ, কিন্তু তাদের মাথাটা আমি দেখতে পাচ্ছি না, আমি আপ টিল শোল্ডার দেখতে পাচ্ছি। তখন নকাকা হয়েছে গাছ পাছে ছায়া ফায়া হতে পারে, রাস্তার দুধার দিয়ে গাছ বা এরকম, তো কোনো গাছ নেই, নাথিং ইজ দেয়ার, মাঠ বললি তো। কিচ্ছু নেই, মাঠ না, হয় না দু সাইডে মাঠ, কিন্তু একটা দুটো করে গাছ হয় না এরকম একটু ফাঁকা ফাঁকা টাইপ, এরকম সেটাও নেই, কিচ্ছু নেই, গাছ ফাছ কিচ্ছু নেই, বাট দেখা যাচ্ছে না মাথা। স্কন্ধ কাটা। ফাইন, যাই না, যাই হোক, তো সামহাও দেখা যাচ্ছে না, বিষাক্ত। এবং সে বাইক নিয়ে বলছে ধুর, অনেকক্ষণ ধরে হর্ন দিয়েছে, সরেনি, হং করেছে কিন্তু সরেনি, ধুর কী হবে বলে দুজনের মাঝখানে বাইকটা ঢুকে দিয়েছে। অ্যান্ড তারপরে নকাকা কিছু জানে না, হ্যাঁ, বুঝলাম না। তারপরে নকাকা কিছু জানে না, ঠিক আছে, ওই মাঝখানটা যাওয়া অবধি জানে, তারপরে সে কিছু জানে না। সে যখন জানলো তখন দেখলো যে ডান দিকে যে লোকটা ছিল লম্বা, সে সামনে দিয়ে, বাইকের সামনে দিয়ে নর্মালি হেঁটে ক্রস করে এই লোকটার সঙ্গে আবার ওই দিকে চলে গেল, কোনো মাঠের দিকে, তারপরে আর দেখা গেল না। আচ্ছা, টুইকটা এখানে না, বাট টুইস্টটা এখানে না, টুইস্টটা হচ্ছে বাইকটা কিন্তু 85-তে রান করছে, আর তখন রাত্রির 2:30 বাজে। এমা কি বলছো? এক সেকেন্ড এক মিনিট, লেট মি গেট বিট ক্লিয়ার পিকচার। উনি 2:30টার সময়, মানে উনি হ্যাঁ, 10:30। 10:30 11:30 সময় তো ওখান থেকে বেরোলো, বেরোনোর পরে মোড়টার থেকে 5 মিনিট লাগবে, 5-7 মিনিট লাগবে চলে যেতে, চলো ওই ঢুকে গেল, ধরলাম না আরো 5 মিনিটের গল্প বাকি, গেল। তার মধ্যে আসলো 12টাই এই যে- নয় বাজবে। চলো 12টাই ম্যাক্সিমাম। তো ওই যে সেই মাঝখানটা সে ঢুকলো বাইকটা নিয়ে, হ্যাঁ। তারপরে ব্ল্যাক আউট নেই, Blackout। আর কিছু নেই, বাট বাইকটা কিন্তু চলছে। সেটা 85 কখন এ তো। রিয়েলাইজেশন হলো, যখন রিয়েলাইজেশন হলো তখন হচ্ছে বাইকটা ওই স্পিডে যাচ্ছে, কিন্তু পাশে ডান দিকে যে লোকটা ছিল, হ্যাঁ, যে লম্বা কম্পারেটিভলি, সে নর্মালি বাইকটাকে ক্রস করলো, সামনে দিয়ে হাঁটতে হাঁটতে নর্মালি ক্রস করলো, এবং ওই লোকটার সঙ্গে চলে গেল সেই মাঠের দিকে বা হোয়াট এভার ইট ইজ, এটা বিভৎস তো। অ্যান্ড দ্য বাইক ইজ স্টিল রানিং। কারণ নকাকা কম্পারেটিভলি একটু সাহসী টাইপের লোক, তো নকাকা ফার্স্ট যে দুটো জিনিস দেখেছে, যা বলেছিল আমাদেরকে, একটা হচ্ছে স্পিডোমিটার আর একটা হচ্ছে ঘড়ি, বিকজ হি ডাজন্ট রিমেম্বার এনিথিং, সেই জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তখন দেখেছি ইট ওয়াজ টাচিং 80-85 এরকম। উনি আসার সময় কি সেম ইয়েতে ছিল, স্পিডে? সেটা খেয়াল করেনি, সেটা খেয়াল করেন। কিন্তু টাইমটা ছিল রাত 2:30।
12টা থেকে অ্যান্ড তারপরে সে বাড়িতে আসে এবং বাড়িতে আমরা তো শুনছেন না খুব মানে গরম, সেজন্য আমরা অনেকেই মানে যারা ছেলেরা মানে বাড়ির পুরুষরা ছোট ছেলে, আমরা যারা ছোটরা আর কি, সবাই আমরা না নকাকার ঘরটার পাশে একটা ছাদ ছিল, সেই ছাদের মধ্যে সব বেসিক্যালি খাটিয়া পেতে আমরা ছাদে শুতাম, ওরকম একটা ব্যাপার, বা পাটি পেতে ওখানে শুতাম। তো আমরা সবাই ওখানে শুনলাম, কিন্তু যারা মানে নকাকার মানে কাকিমা, আরও কাকিমারা যারা আছে বা ভাই, এতক্ষণ হয়ে গেল এখনো আসলো না। আর সেই সময় তো এত মোবাইল ফোন তো ছিল না, না একটা যে খবর নেবে যে কি হলো, সিনেমায় গেছে সিনেমার থেকে চলে আসবে, ব্যাস এই তো। এই হচ্ছে একটা ইনসিডেন্ট। একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে উনি যখন মানে জ্ঞানটা মানে যখন উনি মানে হুঁশে এসছে আর কি, তখন কি ওই একই জায়গায় ছিল? হ্যাঁ, যেই জায়গাটা দিয়ে যাচ্ছিল যেখানে, ওখানেই ছিল। কি বিভৎস ঘটনা ভাবো। কারণ যখন আবার জ্ঞান ফেরে, যখন স্টার্ট হয়, আবার ওখান থেকে স্টার্ট হয়। তার মানে 85-তে গাড়িটা রান করছে। আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া, বাট এটা খুব মানে আমি খুবই ছোট ছিলাম সেই সময়, আমার আইডিয়া করার মতো কিছু ছিল না তখন। বেশ একটা ভয়ের ব্যাপার তো, মানে ওটা যে এর যে ইন্ট্রিকেসিস কি, এটা কি কি হতে পারে সেগুলো বোঝার মতন ক্ষমতা ছিল না সেই সময়। তবে তুই এখন জিনিসটা ক্যালকুলেট করতে পারিস। হ্যাঁ, মানে জিনিসটা ভাবি, মানে সেটাই যে দেওঘরে না মানে অনেক রকমের এরকম ধরনের ঘটনা প্রচুর শুনেছি, প্রচুর দেখেছি। হ্যাঁ, আরও হয়তো এপিসোডসে একটা দুটো করে বলবো, কিন্তু এটা শুধু আমি না, মানে তুই যদি কোনোদিন বা তোমার যদি কোনোদিন সুযোগ হয়, আমার মাকেও যদি জিজ্ঞেস করো, মাও বলবে, বা আমার দিদিকে যদি জিজ্ঞেস করো সেও বলবে। সো অনেক ধরনের ঘটনা, তবে বিগত অনেক বছর ধরে কাকিমারা এখান থেকে চলে গেছেন, কাকিমারা প্রায় 25 বছর হয়ে গেল দেওঘরেই শিফট করে গেছেন। বেশ কিছু বছর যোগাযোগ ছিল, তারপরে যোগাযোগও চ্যুত হয়ে যায়। তো এই ছিল ঘটনা। যাই হোক, আমি ওদের সঙ্গে আরেকবার রিকানেক্ট করার চেষ্টা করছি, কারণ কাকিমাদের সঙ্গে একটা সাংঘাতিক একটা ফ্যামিলি রিলেশন আমাদের। এটা একটা কারণ, আর একটা কারণ হচ্ছে কানেকশনের পরে যদি তুই একবার দেওঘরে যাস, প্লিজ টেক মি। হ্যাঁ, অফকোর্স। আর একটা হচ্ছে এই এক্সপিয়ারের জন্য, ইনফ্যাক্ট, বা আমরা যে সবসময় একটা আমাদের ব্রেনস্টর্মিং চলে যে কিছু শর্ট ফিল্মসের, তো সেই সুবাদে ওটার যে অ্যাম্বিয়েন্সটা আমি জানি না এখন কেমন আছে না আছে, তবে অনেক ঘটনা পাবো যেগুলো আমরা আপনাদের কাছে আনতে পারবো বা শেয়ার করতে পারবো, এবং হয়তো যদি পসিবল হয় তাদেরকে দিয়েই যদি আমরা শ্যুট করতে পারি অ্যাজ আ গেস্ট, নাথিং লাইক ইট। অ্যাবসলিউটলি, তাই না? একদম। 3খানা ঘটনা আপনাদেরকে শোনালাম, তবে যেহেতু একটা টাইম কনস্ট্যান্ট আছে, আবার অ্যাগেন আমরা কিন্তু এই এপিসোডটাও আমরা দুভাগে ভাগ করছি, এবং আজকের এপিসোডটা এখানে থাকলো। আরও 3খানা ঘটনা আছে, অ্যাগেন উইল গো উইথ অরুণিমা, পুপুন অ্যান্ড মি। সেটা আমরা আপনাদেরকে শোনাবো পরের সপ্তাহে। শুটিংটা আজই হবে, সেই জন্য একটা একই থাকবে, তবে এপিসোডটা বাট শুনতে হবে কিন্তু পরের সপ্তাহে। সঙ্গে থাকবেন, আর আমাদের এই চ্যানেল, এই প্ল্যাটফর্ম, যার নাম এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট।